76। ঠিক যেন স্বপ্নের মতো একটা রাত কাটল। এতটা প্রশান্তি, ভালোবাসা, স্বপ্নে ঘেরা একটা রাত্রি ছিল, যা প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা জুড়ে থাকে। কিন্তু সকালে নাস্তার টেবিলে বসে বাঁধল বিপত্তি। বর্ষা আহমেদ বললেন, মিশু আজ আমার সাথে হাইকমিশনার অফিসে সাক্ষাতের জন্য যাবে। তোমাকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেয় দেখো। চমকে উঠল সবাই। মেঘালয় মিশুর দিকে একবার তাকিয়ে বলল, মানে? মিশু যখন বাইরে যাবেই না তাহলে ভাই ভাই যেতে হবে কেন? মা বললেন, বাইরে না যাওয়ার কথা তুলছ কেন? স্কলারশিপ পেয়েছে, অবশ্যই যাবে। আমার ঘরে প্রতিটা ছেলে মেয়ের নিজস্ব ইচ্ছেনুযায়ী ক্যারিয়ার বেছে নেয়ার স্বাধীনতা আছে। মেঘালয় ও মিশু একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। মেঘ বলল, কিন্তু মিশুর এই স্কলারশিপ নেয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। মা বললেন, তুমি যা মনে করছো তোমার স্ত্রীর সেটা নাও মনে হতে পারে। অনেকের স্বপ্ন থাকে বিদেশে আন্ডারগ্রাড করার। একটা সুযোগ পেয়েছে, সেটাকে ফেলে দিতে হবে কেন? ভালো ভার্সিটি হলে গবেষণার একটা ভালো সুযোগ পাবে। বিভিন্ন দেশের বন্ধুবান্ধব হবে, বাইরের দেশের ডরমিটরিতে থাকার এক্সপেরিয়েন্স হবে, আরও অনেক দেশ ঘুরে দেখার সুযোগ পাবে। কেউ কোনো কথা বলল না। আকাশ আহমেদ মাথা নিচু করে গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। এদিকে কারো মুখে কোনো কথা নেই দেখে কিছুক্ষণ পর উনি বললেন, আমরা সবকিছুর আগে মিশুর ইচ্ছেটা শুনি। ওর এম্বিশন কি? আর ও ঠিক কোথায় পড়াশোনা করতে চাচ্ছে? মিশু গম্ভীর হয়ে গেল। সবসময় তো ভেবে এসেছে জীবনে বড় হতে হবে। কিন্তু সঠিক কোনো লক্ষ্য কখনো স্থির করা হয়েছিল কি? লক্ষ্য থাকলেও সে অনুযায়ী কাজ করা হয়নি। ছোটবেলায় সবারই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। স্যার যাকেই জিজ্ঞেস করবেন, বড় হয়ে কি হতে চাও? এক বাক্যে বলবে ডাক্তার। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে স্বপ্ন বদলায়, জীবনের লক্ষ্য বদলায়। ছোটবেলায় যেটা ড্রিম ছিল, বড় হওয়ার সাথে সাথে সেটা শুধুমাত্র কল্পনা হয়ে দূরে সরে যায়। এখন কি লক্ষ্য আছে সেটা নিজেই জানে না মিশু। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, কি ভাবছ এত? আমার কথা ভাবতে হবে না। তোমার ইচ্ছের কথা বলো। তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি কিছুই ভাবছি না। সত্যি বলতে আমি আমার লক্ষ্য নির্ধারণ করতে পারছি না। মা বললেন, তুমি আজকে সাক্ষাৎ করে আসো। একটা নতুন অভিজ্ঞতা হবে। এরপর ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিও। লাইফে অ্যাম্বিশন, হায়ার স্টাডি, সাবজেক্ট চয়েস এসব খুবই ইম্পর্ট্যান্ট। আমার বাইরে পড়তে যাওয়ার খুব ইচ্ছে ছিল বলেই তো পাসপোর্ট বানিয়েছি, অ্যাপ্লাই করেছি, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছি। বাবা হেসে বললেন, তাহলে তোমার ইচ্ছেই সই। তোমার যা ভালো হবে সেটাই করো। আমাদের কোনো কিছুতেই আপত্তি নেই। যে কোনো ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে চাইলে করো। পড়াশোনা না করলেও আশা করি সমস্যা হবে না। কিন্তু আমার মেয়ে হয়েছ যখন, পড়াশোনার সর্বোচ্চ জায়গায় তোমাকে যেতে বলবো। এক্ষেত্রে যত টাকা লাগুক, খরচ করতে আমার আপত্তি নেই। কিন্তু মানুষ হতে হবে। মিশু উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, আপনি সত্যিই আমার বাবা। আমার মাঝে মাঝে মনে হয় কোনো স্বপ্নের জগতে আছি, যেখানে আমাদের মা বাবাই অনেক সময় আমাদের ইচ্ছেটা বোঝেন না, নিজের স্বপ্ন তো দূরের কথা বরং তাদের ইচ্ছেটা চাপিয়ে দেন। সেখানে আপনারা যেভাবে পুত্রবধূর ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছেন, দেশের সব বাবা মা যদি আপনাদের মতো হতেন। আকাশ আহমেদ হেসে বললেন, হয়েছে বাবা। কৃতজ্ঞতা আর সম্মানের জায়গাটা ভুলে যেও না। তাহলে আর কোনো প্রশংসা লাগবে না।
তুমি সকাল সকাল বর্ষার সাথে গিয়ে ভাইভা দিয়ে আসো। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এমন সময় মেঘালয় খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে, রুমে যাচ্ছি। সবাই তাকালো মেঘালয়ের দিকে। ও কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা নিজের ঘরে চলে গেল। মিশু করুণ মুখ করে তাকিয়ে আছে। মেঘালয়ের কষ্টটা বুঝতে পারছে ও। কিন্তু ওরও যে খুব ইচ্ছে ছিল দেশের বাইরে পড়তে যাওয়ার। এখন বাবা মায়ের উৎসাহে ইচ্ছেটা আরও বেশি পেয়ে বসেছে। চলে গেলে মেঘ কি খুব বেশি কষ্ট পাবে? মৌনি বলল, আব্বু, ভাইয়া বোধহয় মিশুকে ছাড়তে চাইছে না। দেখেছ কেমন রেগে গেছে? বাবা বললেন, রাগুক। প্রত্যেকের নিজস্ব স্বপ্ন আছে, লক্ষ্য আছে। আমার কাছে বিয়েটা লাইফের সবকিছু নয়, বরং এটা ছোট্ট একটা অংশ। প্রেম, ভালোবাসা, বিয়ে এসব নিয়ে পড়ে থাকলে জীবনের অর্থটাই থাকলো কোথায়? মেঘালয়ের উচিত ছিল একজন প্রতিষ্ঠিত গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করা। যেহেতু বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে, এখন এই মেয়েটার স্বপ্নগুলো পূরণ করতে হবে না? সংসারের মতো জটিল সমীকরণে এত তাড়াতাড়ি ওকে না বাঁধলেও হয়। মৌনি আর কোনো কথা বলল না। বাবা মায়ের চিন্তা ভাবনা অনেক উন্নত। কোনো যুক্তি সেখানে খাটবে না, কোনো উত্তরও দেয়া যাবে না। বাবা মিশুকে বললেন, বিল গেটসকে তার মা কি উপদেশ দিয়েছিলেন জানো? এমন স্বপ্ন দেখবি যেটা মানুষকে বলতেও ভয় লাগবে। এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরে ফিরে একই পথে ক্যারিয়ার গড়ে তোলে। কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি। মায়ের এই উপদেশ বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। পৃথিবী জুড়ে বিপ্লব এনেছে, স্রোতের বাইরে গিয়ে কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখায় তিনি। এজন্য আমি বলবো, সবসময় স্রোতের হাল ধরে চলার চিন্তা বাদ দাও। স্রোতের বাইরে গিয়ে কঠিন কিছু করবে। মিশু মুগ্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না ওর। প্রত্যেকটা কথা শিরা উপশিরায় প্রতিটা রক্তবিন্দুতে আলোড়ন সৃষ্টি করছে। সত্যিই তো, জীবনটাকে এভাবে ভেবে দেখা হয় না কখনো। জীবনকে নিয়ে উচ্চ আশা করার কথাও অনেকেই ভাবে না। বাবা বললেন, মেঘালয়কে জিজ্ঞেস করলে শুনবে ওর পড়াশোনা করতে কত কষ্ট করতে হয়েছে। ওর পড়াশোনায় আর্থিক সাপোর্ট খুব কম করেছি। ওকে স্কলারশিপে গ্র্যাজুয়েশন করতে হয়েছে। এতে করে লাভটা কি হয়েছে জানো? সিজিপিএ 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতেই হবে। প্রত্যেক ইয়ারে সিজিপিএ 3 পয়েন্ট না থাকলে স্কলারশিপ বাতিল। স্কলারশিপ বাতিল হলে আমরাও ওকে সাপোর্ট দিচ্ছি না। এই চাপে পড়ে মেঘালয় ভালোভাবে পড়াশোনা চালিয়ে গেছে। ফলশ্রুতিতে প্রতি সেমিস্টারে রেজাল্ট ভালো ছিল আর ফুল ফান্ড স্কলারশিপে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট। মিশু অবাক হয়ে বলল, আপনারা অনেক অদ্ভুত। এজন্যই বলি লোকটা এমন কেন? আজকে বুঝলাম বাবা মা ওনাকে সেভাবেই গড়ে তুলেছেন। স্যালুট তোমাকে আব্বু। মিশু কপালে হাত তুলে স্যালুট জানালো। বাবা মা দুজনেই হাসলেন। মা মিশুর গাল টেনে দিয়ে বললেন, তোকে সাংঘাতিক কিউট লাগছে। দেখলেই ইচ্ছে করে গাল টেনে আদর করে দেই। মিশু বলল, গাল টেনে কিভাবে আদর করে মা? এত জোরে গাল টানলে তো ব্যথা লাগে। ওলে বাবালে ব্যথা লাগে? আচ্ছা বাবুতা এখন থেকে আলতো কলে গাল টানব। কথাটা বলেই মা আরো জোরে গাল টেনে ধরলেন। মিশু চেঁচাতে চেঁচাতে বলল, আম্মু গো, ব্যথা পাচ্ছি। যা ছেড়ে দিলাম। তোর আব্বু আম্মু কালকে আসবেন।
ফোন করেছিস? মিশু উৎফুল্ল হয়ে বলল, সত্যি। আমি এখনো ফোন করিনি। নতুন বাপ মা পেয়ে পুরনোদেরকে ভুলে গেছিস। কালকে তোর মায়ের কেমন কানলা খাস দেখব। মিশু হেসে বলল, আমার মনেই হচ্ছে না আব্বু আম্মুকে ছেড়ে এসেছি। আপনারা সে অভাবটা বুঝতে দিলেন কখন? বলেই মিশু শাশুড়ি মাকে ঝাপটে ধরল। হঠাৎই কান্না পেয়ে গেল ওর। মাথা তুলে বলল, আমি রুমে যাই এখন। ঘরে এসে দেখল মেঘালয় গালে দিয়ে বসে আছে। মিশু গুটি গুটি পায় কাছে এসে খপ করে মেঘালয়ের গলাটা চেপে ধরে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল ওকে। তারপর মেঘালয়ের বুকের উপর বসে দুই পাশে দুই পা রেখে দুই হাতে গলা চেপে ধরে বলল, এই সুন্দর মানুষটা, আপনার মন খারাপ? মেঘালয় মিশুর আচমকা এমন আক্রমণে থ হয়ে গেছে। মিশুর চোখে চোখ রেখে মেঘালয় বলল, আমাকে তুই ভালোবাসিস? মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, হ্যাঁ বাসি তো। জানেন না? সত্যি বাসিস? হ্যাঁ রে বাবা, সত্যি বাসি। মিশু মেঘালয়ের কান দুটো দুহাতে টেনে ধরে গাড়ি স্টার্ট দেয়ার সুরে বলল, ভুম ভুম মম গাড়ি চালাচ্ছি। পিপ পিপ পিপ। মেঘালয় এক ঝটকায় মিশুকে নিচে ফেলে এমন জোরে ওর কোমরটা চেপে ধরল সে চেঁচিয়ে উঠল মিশু। মেঘালয় ওর চোখে গভীরভাবে তাকাল। মিশু চোখ রাঙিয়ে বলল, সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমাকে রেখে বিদেশে পড়তে যাবি? ভালো কোনো ইউনিভার্সিটি হলে ভেবে দেখব। আব্বু আম্মুর কথা শুনে মনে হচ্ছে ওরা আমাকে পাঠিয়েই ছাড়বে। আপনি কি চাইছেন? মেঘালয় বলল, আমাকে সবসময় ভালোবাসবি। যখন তখন আমার বুকের উপর উঠে এরকম গাড়ি চালাবি। তোকে কোলে বসিয়ে আদর করব। কিন্তু আমি জানি বাবা কি বলেছে। সেই শিক্ষাটা আমিও পেয়েছি। জীবনে এসবের বাইরেও অনেক কিছু আছে। আমি কিচ্ছু জানি না, শুধু জানি ভালোবাসি রে মিশু। মিশু মেঘালয়কে শক্ত করে চেপে ধরতে ধরতে বলল, আমিও ভালোবাসি মেঘমনি। খুব 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 ভালোবাসি। তুই চলে গেলে তোকে ছাড়া থাকব কিভাবে বলতো? মিশু কোনো কথা বলল না। মেঘালয়ের গরম নিঃশ্বাস গলায় পড়তেই কেঁপে উঠতে লাগল ও। দুহাতের বন্ধনে শক্ত করে আবদ্ধ করে রইল ওকে। মেঘালয়ের বুকের ভেতরটা কেঁপে যাচ্ছে। একই সাথে দু ধরনের অনুভূতি। একদিকে আপন করে পাওয়ার সুখ, অন্যদিকে দূরে যেতে দেয়ার যন্ত্রণা। ৭৭। ইন্ডিয়া হাইকমিশনার অফিসে সাক্ষাতের জন্য এসেছে মিশু। সাথে বর্ষা আহমেদও এসেছেন। হাইকমিশনারের সাথে কথা বলার সময় মিশুর ইংরেজির দক্ষতা দেখে অবাক হলেন বর্ষা আহমেদ। মিশু সবসময় প্রমিত বাংলা ভাষায় কথা বলে, যেখানে বর্ষা আহমেদ নিজেও মাঝে মাঝে বাংলিশ করে ফেলেন। ওনার কথায় বাংলা ইংরেজি দুটোই বেরিয়ে আসে। সেখানে মিশু সবসময় শুদ্ধ বাংলায় কথা বলেও এত সুন্দর ইংরেজিতে কথা বলতে পারবে সেটা মুগ্ধ হওয়ার মতোই। তাছাড়া মেয়েটা গ্রামে বড় হয়েছে। ওরকম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়ে হয়েও এত সুন্দর ইংরেজি বলতে পারাটাও এক ধরনের প্রতিভা বলা যায়। মিশু প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছিল হেসে হেসে আর যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে। একবার ওর রসিকতা দেখে হাইকমিশনার সাহেব হেসে ফেললেন। দেশের বাইরে কেন পড়তে যাওয়ার ইচ্ছে সেটার জবাবে মিশু বলল, গবেষণার বিশাল সুযোগ পাবে বলে। হাইকমিশনার সাহেব মিশুকে যখন বলতে বললেন ওর নিজের কিছু জানার আছে কিনা। মিশু তখন এমন একটা প্রশ্ন করল যে টেবিলে বসে থাকা কেউই অনেকক্ষণ কথা বলতে পারলেন না। মিশু বলল, আমাদের দেশে বর্তমানে একটা নিয়ম চলছে যে বাইরে বের হলেই তোকে ধর্ষণ করব। কোনো মেয়ে ঘরের বাইরে গেলে সুস্থ শরীরে ঘরে ফিরে আসতে পারবে কিনা সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
এখন বাইরে বের হতে ভয় পাই। আচ্ছা, বিদেশেও কি এমন ভয় নিয়ে বাইরে বের হতে হবে? বর্ষা আহমেদ অবাক হয়ে মিশুর দিকে তাকালেন। হাইকমিশনার সাহেব কিছুক্ষণ মিশুর দিকে অপলকভাবে তাকিয়ে রইলেন। কোনো কথা বলতে পারলেন না। একজন ফরেইন হাইকমিশনারের সামনে বসে এরকম প্রশ্ন করতে প্রবল সাহস দরকার। আর মেয়েটার সেটা আছে বলেই মনে হচ্ছে। মিশু উত্তর না পেয়ে ইংরেজিতেই বলল, এরকম প্রশ্ন করার আমি দুঃখিত। আসলে এতটা নিরাপত্তাহীনতায় ভুগি যে প্রশ্নটা না করে পারলাম না। ঠিক আছে। তোমার প্রশ্ন শুনে আমারও কিছুক্ষণের জন্য খারাপ লেগেছে। অন্যান্য দেশে মেয়েদের নিরাপত্তা অনেক বেশি। কিন্তু তুমি ইন্ডিয়ায় অ্যাপ্লাই করেছ কেন? আমার IELTS করা নেই। ইংরেজির যেটুকু দক্ষতা অর্জন করেছি পুরোটাই আমার নিজস্ব প্রচেষ্টায়। তাছাড়া আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করেছি সেগুলো সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। বাঙালি সংস্কৃতিকে আমি ভালোবাসি, সে কারণেই। দেশপ্রেমী? মিশু হাসি হাসি মুখে বলল, হ্যাঁ। আমি আমার দেশকে অসম্ভব ভালোবাসি। আমার পড়াশোনা যেখানেই হোক, আমি আমার দেশের মানুষের জন্যই সবসময় কাজ করতে চাই। আর যেখানেই যাই, আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য সবসময় প্রচেষ্টা থাকবে। বাংলাদেশ আমাকে বুকে ধারণ করে রেখেছে আর এই জন্মভূমিকে আমি আমার আত্মায় ধারণ করছি সবসময়। কমিশনার সাহেব মিশুর উত্তরে সন্তুষ্ট বোধ করলেন। আরও কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলার পর বেরিয়ে আসলো মিশু ও বর্ষা আহমেদ। বাইরে আসার পর শাশুড়ি মা মিশুকে বললেন, তোমাকে মাঝে মাঝে আমার খুব অচেনা লাগে। মিশু হেসে বলল, কেন মা? এই যে কখনো খুব তেজি মনে হয় আবার কখনো মনে হয় একেবারেই বাচ্চা। হা হা হা। কি যে বলেন মা, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমাকে মিষ্টির দোকানে নিয়ে যাবেন? মা হেসে বললেন, বললাম অমনি বাচ্চা হয়ে গেলে। কতগুলো মিষ্টি খাবে তাই দেখব, চলো। ৭৮। মিশু বাসায় এসে দেখল মেঘালয় খুব মনোযোগ দিয়ে হিসাব নিকাশ করছে। মিশু এসে আচমকা মেঘালয়ের কোলের উপর উঠে বসতে বসতে বলল, আজকে আমি অনেকগুলা মিষ্টি খেয়েছি। আরও 2 কেজি নিয়ে এসেছি। তোমার আম্মুটা কি যে ভালো। মেঘালয় থতমত খেয়ে তাকিয়ে আছে মিশুর দিকে। হুট করে এসে এভাবে কোলের উপর উঠে বসল আবার বাচ্চাদের মতো বকবক করে চলেছে। মেয়েটা কি বড় হবে না? গুরুত্বপূর্ণ হিসাব করছিল সেটা ভাববে না একবারও? মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, হা করে কি দেখছেন? জানেন মা বলেছে খুব দ্রুত আমাদেরকে হানিমুনে পাঠাবে। মেঘালয় ড্যাবড্যাব চোখে তাকিয়েই আছে। মিশুর ছেলেমানুষি কাজটা খেয়াল করছে মন দিয়ে। মিশু কথা চালিয়েই গেল, আমার একটা টুপি কিনতে হবে। সুন্দর দেখে একটা হ্যাট কিনে দেবেন আমায়? মেঘালয় হেসে বলল, দিব। একটা কথা বলবো মিশু? হ্যাঁ বলুন। তোমার চোখে সমুদ্র আছে, যে সমুদ্রে শতবার অবগাহন করলেও নিজেকে অতৃপ্ত মনে হয়। মিশু ভ্রু কুঁচকে বলল, আমি বলি কি আমার সারিন্দা বলে কি? আপনার কথা বুঝি না আমি। সহজ করে বলুন। মেঘালয় মুখটা কাছে নিয়ে এসে বলল, তোমার নিচের ঠোঁট পান করে আমি মাতাল হব। তুমি আমার রেড ওয়াইন। মিশু চোখ পাকিয়ে এক লাফে নেমে পড়ল কোল থেকে। মুখ বাঁকিয়ে বলল, সাংঘাতিক একটা লোক আপনি। এসব 2 নাম্বার ডায়ালগ শিখেছেন কার কাছে? মেঘালয় দুষ্টুমি করে বলল, আমার একটা এক্স ছিল, ওর কাছে। ইহো, একেবারে মেরে পুঁতে রেখে দেব। হা হা হা। কাকে মারবা? আমাকে মারলে তুমি বাঁচবা কি নিয়ে?
কি আবার? অপশন তো আমারও আছে, তন্ময়কে নিয়ে বাঁচব। মিশু নিতান্তই ফাজলামির ছলে কথাটা বলেছে। কিন্তু মেঘালয়ের এত রাগ উঠল যে খপ করে মিশুকে ধরে দেয়ালে ঠেস দিয়ে ধরে দুহাতে ওর মুখটা টিপে ধরল। মিশু চেঁচাতেও পারছে না, নড়তেও পারছে না। মেঘালয় রেগে বলল, খুন করে ফেলব একেবারে। পুরো দুনিয়া জানে তুই আমার। ভুলেও যদি আর কখনো এই কথা মুখে আনিস, তোকেই মেরে পুঁতে রেখে দেব। মিশু হকচকিয়ে গেছে। এমন সময় দরজায় মা এসে দাঁড়ালেন, মেঘ আসব? মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ আম্মু আসো। বর্ষা আহমেদ ভেতরে প্রবেশ করতে করতে বললেন, এসব কি বলছিস তুই? পুঁতে রেখে দেব মানে? তুই রেগে গেলে এসব আজে বাজে কথা বলিস। মেঘালয় লজ্জা পেয়ে মাথা চুলকাল। মিশু হো হো করে হেসে উঠল। ওর হাসি দেখে মা ভ্রু কুঁচকে বললেন, তোকে গালি দিচ্ছে আর তুই হাসছিস? কি অন্যায় করেছিলি? মিশু মুখ বাঁকা করে হাত নাচাতে নাচাতে বলল, ওনাকে ছেড়ে যাওয়ার কথা বলেছিলাম তাই। মা একবার মিশুর দিকে তাকালেন, আরেকবার তাকালেন মেঘালয়ের দিকে। মেঘালয় লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মা বললেন, মেঘ, মিশুর বাবা মা তো কালকে আসবেন। তোরা কোথাও ঘুরতে যেতে চাইলে আজকেই ঘুরে আসতে পারিস। বেআইনকে কয়েকদিন রেখে দিব, তখন তোরা তো ঘুরতে যেতে পারবি না। মেঘালয় কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী আম্মুনিটা। এত ভালো কেন তুমি? হইছে। তোরা আজকে একটা লং ড্রাইভ দিয়ে আসতে পারিস। তোদেরকে বাসায় রেখে আমি আর আকাশ বেআইন সহ কক্সবাজার ঘুরতে যাব। মেঘালয় অবাক হয়ে বলল, হানিমুন আমাদের, তোমরা কেন কক্সবাজার যাবা? হা হা, হানিমুন একবার হয়ে গেছে না? আমরা কক্সবাজার ঘুরে আসার পর তোরা দেশের বাইরে একটা ট্রিপ দিয়ে আসিস। হসপিটালে থেকে থেকে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি বাবা। আচ্ছা তাহলে ঘুরে একটু সতেজ হয়ে আসো। মিশুর আব্বু আম্মুর সাথে ঘুরতে গেলে চারজনে দারুণ বন্ধুত্ব হয়ে যাবে। বন্ধুত্ব এমনিতেও কম নেই। কিন্তু তুই মিশুর আব্বু আম্মু বলছিস কেন? মিশু কি আমাকে মেঘালয়ের আম্মু বলে ডাকে? সরি আম্মু, আমিও ওনাদেরকে আম্মু আব্বু ডাকি। সর এখন, আমার কাজ আছে। মা বেরিয়ে যাওয়ার সময় মিশু লাফিয়ে লাফিয়ে বলল, আম্মু, আমিও কাজ করতে যাব? মা একবার পিছন ফিরে মেঘালয়ের দিকে তাকালেন। তারপর মিশুর দিকে চেয়ে বললেন, না থাক। কেউ আবার মেরে মাটিতে পুঁতে রেখে দিবে। বলেই মুখ টিপে হেসে চলে গেলেন তিনি। মেঘালয় ছুটে এসে মিশুর উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনে মিলে শুরু করে দিল মারামারি। অনেকক্ষণ মারামারি চালানোর পর ক্লান্ত হয়ে ফ্লোরেই শুয়ে পড়ল দুজনে। তারপর খিলখিল করে হাসতে লাগল মিশু। আর মেঘালয় কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ৭৯ রাতে ডিনার করে লং ড্রাইভে বের হল মিশু মেঘালয়ে। মেঘালয় গাড়ি ড্রাইভ করছে আর মিশু পাশে বসে বকবকানি চালিয়ে যাচ্ছে। গোলাপি রঙের থ্রিপিচ পরে মিশুর চেহারায় একটা গোলাপি আভা চলে এসেছে। মেঘালয়কেও অনেক সতেজ আর ফুরফুরে দেখাচ্ছে এখন। মিশু বলল, আমরা এখন কোথায় যাব? সারারাত গাড়ি চালাব। এমা, আপনার শরীর খারাপ লাগবে না? সারারাত বাইরে ঘুরব, খারাপ লাগবে কেন? ক্যাসেটে মৃদু ভলিউমে গান ছেড়ে দিল মেঘালয়। মিশু গানের সাথে সাথে গুনগুন করে সুর মিলাচ্ছে। মেঘালয় বলল, স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কার অবদান সবচেয়ে বেশি? অবশ্যই স্ত্রীদের। তারা সংসার সামলায়, শ্বশুর শাশুড়ি সামলায়, আবার বাচ্চাও সামলায়। যে মেয়েটা এত কিছু সামলায় তার নিশ্চয় মাথায় অনেক প্যারা।
যেহেতু স্বামীরা তার বউকে সামলিয়ে রাখে তার মানে স্বামীটা পরোক্ষভাবে সবই সামলাচ্ছে। মিশু ক্ষেপে গিয়ে বলল, যুক্তিটা এমন হলো না যে গরু ঘাস খায়, মানুষ গরু খায় তার মানে মানুষ ঘাস খায়? আজব যুক্তি শিখেছেন কোত্থেকে শুনি? এভারেজে বলতে গেলে সংসার চালানোর জন্য স্বামীর অবদান সবচেয়ে বেশি, কিন্তু সংসার টিকিয়ে রাখার ক্ষেত্রে, সুখী হওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। সুখী হওয়ার ক্ষেত্রে দুজনের অবদান সমান হওয়ার কথা না? মিশু বলল, না, সুখী হওয়ার জন্য এখন স্ত্রীর অবদান বেশি। ধরুন, একজন স্বামী যদি খারাপ হয়, স্ত্রী সবকিছু সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু একজন স্ত্রী যদি খারাপ হয়, একজন স্বামী যত দ্রুত সম্ভব সেই স্ত্রীকে ডিভোর্স দেন। কারণ সংসারে শান্তির জন্য একজন মেয়ের ভালো হওয়া আবশ্যক। মেঘালয় মুচকি হেসে বলল, তাহলে আমি বরং খারাপ হয়ে যাই কি বলো? আরেকটা বিয়ে করলে সহ্য করবে না? মিশু ক্ষেপে বলল, বিয়ের নাম মুখে আনলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। বাপ রে, এত তেজ! ফেলে দিল তোমাকে বাসায় নিয়ে যাবে কে? আমি একাই হেঁটে হেঁটে চলে যাব। কিন্তু আপনাকে ফেলে গেলে আপনার কি হবে? কে দেখবে শুনি? আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিল শত শত মেয়ে লাইন লেগে যাবে। ওরাই এসে নিয়ে যাবে। আপনার ফেসবুকের খ্যাতা পুরি আমি। ওরা সব অকামের ঢেকি। আপনাকে কেউ আমার মতো ভালোবাসবে না। তোমার থেকে অনেকেই আছে যারা আমাকে বেশি ভালোবাসবে। তাহলে তাদেরকে বিয়ে করতেন। কে বলেছিল আমাকে বিয়ে করতে? আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে বেঁধে বিয়ে দিল না? মিশু ক্ষেপে তেরে এসে মেঘালয়ের চুল টানতে টানতে বলল, মেরাই ফেলব আপনাকে। সারাক্ষণ আমাকে জ্বালাবে শুধু। মেঘালয় রাস্তার পাশে গাড়ি ব্রেক কষে বলল, গাড়ি চালানোর সময় কেউ এমন করে? এমন তো আপনি শুরু করেছেন। এখন সরি বলুন। মেঘালয় হেসে বলল, মেঘালয় কাউকে সরি বলে না হো। কারো বেশি ঠেকা হলে সে বলুক গে। মিশু আরো রেগে বলল, সরি বলবেন আপনি? না। বেশি সরি শুনতে ইচ্ছে করলে তোমার তন্ময়কে ফোন দেই। সেই সারাক্ষণ সরি বলার জন্য চার পায়ে খাড়া। এবার ভয়ানক রেগে গেল মিশু। মেঘালয় ওর রাগ দেখে হো হো করে হেসে উঠল। মিশু গাড়ির দরজা খুলতে খুলতে বলল, নেমেই যাব গাড়ি থেকে। মেঘালয় বিড়বিড় করে বলল, নেমে গেলেই তো বাঁচি। মিশু রেগে দাঁত কিরমির করে মেঘালয়ের গলা টিপে ধরে বলল, এত খারাপ একটা লোক। সারাক্ষণ আমাকে না জ্বালালে হয় না? মেঘালয় হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা সরি। এবার ছাড়ো, তারপর হাসি হাসি মুখ করে আমার পাশে বসে থাকো। হাসতে হবে কেন? কারণ না হাসলে তোমাকে পুরাই কাওয়ার মতো লাগে। এমনিতেই তো কালা, হাসলে একটু ফর্সা ফর্সা লাগে আর কি। মিশু এবার গাল ফুলিয়ে একেবারে চুপ হয়ে গেল। এই বুঝি কেঁদে ফেলবে। মেঘালয় হো হো করে হেসে ওকে বুকে টেনে নিয়ে কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, পাগলি, আই লাভ ইউ। মিশু মেঘালয়ের শার্ট খামচে ধরে বলল, আমার সাথে সবসময় কেমন কেমন করেন কেন? দুষ্টুমি করি পাগলি। আইসক্রিম খাবে? হ্যাঁ। কোথায় আইসক্রিম? মেঘালয় মিশুকে ছেড়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, নিয়ে যাচ্ছি। আজকে সুন্দর চাঁদের আলো ছড়িয়েছে। শহর থেকে বাইরে গিয়ে চাঁদের আলোয় হাঁটব। মিশু উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা। মেঘালয় জোরে গাড়ি ছেড়েছে। মিশু কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা বলবো মেঘমনি? হ্যাঁ বলো।
মিশু লাজুক স্বরে বলল, ভালোবাসি। মুচকি হাসল মেঘালয়। ৭৯। গাড়ি থেকে নেমে প্রাণভরে শ্বাস নিল মিশু। শহরের শব্দদূষণে ঘেরা গরম পরিবেশ থেকে কিছুক্ষণের জন্য স্বস্তি। এখানে তেমন কোনো শব্দ নেই, আলো নেই, মাঝে মাঝে দূরের রাস্তায় হুশ করে একটা গাড়ি চলে যাওয়ার শব্দ কানে আসে। বেশ ভালোই লাগছে। মেঘালয় মিশুকে দোকানের ভিতরে নিয়ে গেল। একজন মধ্যবয়সী মহিলা দোকানদারি করছেন। মেঘালয় কাছে যেতেই উনি হেসে বললেন, কেমন আছেন সাহেব? ভালো আছি খালা। তুমি ভালো আছো? এই তো আছি। বহুদিন পর এসেছ। প্রেমিকা? মেঘালয় হেসে বলল, বউ। বিয়ে করেছি খালা। ও মা, মেয়েটা মিষ্টি আছে। থ্যাঙ্কস খালা। আইসক্রিম হবে না? হবে। শুধু ভ্যানিলা হবে, চকোলেট শেষ হয়ে গেছে। ওটাই দিও। আমাকে সুজির রসবড়া আর কফি দিও। আর ওকে আইসক্রিম। দিচ্ছি, বসো গিয়ে। আইসক্রিম কাপে দেব না কোণে? কাপেও না, কোণেও না। একটা বালতি কিংবা গামলা থাকলে গামলা বালতি ভর্তি করে দাও। আমার বউয়ের আইসক্রিমের স্বাদ মেটাবো আজ। হো হো করে হেসে উঠলেন দোকানি মহিলা। মিশু হা করে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে। বলল, ইস, এমনভাবে বলছে যেন আমি রাক্ষস। আইসক্রিম ভালো লাগে বলে এমন নয় যে এক গামলা আইসক্রিম খাব। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, এক বালতি দিতে বলেছি। এটা তো বলিনি যে ইয়া বড় বালতি হবে। বালতির সাইজ হবে ছোট্ট একটু। 4 ইঞ্চি। মিশু খেপে গিয়ে দাঁত কিরমির করল। দোকানি মহিলা হেসে বললেন, তুমিও যা দুষ্টু বাবা। বউ মনি, তুমি মন খারাপ কইরো না। আমি তোমাকে কোনেই দিচ্ছি। একবার শেষ হয়ে গেলে আবার নিও। গামলায় দিল তো গলে যাবে। তুমি অল্প অল্প করে এক গামলা খেও। মিশু বলল, আমি কি রাক্ষস? আর মেঘমনি সবার সামনে আমাকে এভাবে বলেন কেন? সবাই মনেমনে বলবে মেয়েটা রাক্ষসী। ওর স্বামীর টাকা পয়সা সব বুঝি খেয়েই শেষ করে দেবে। হো হো করে হেসে উঠল মেঘালয়। তারপর কাছে এসে মিশুর কাঁধে হাত রেখে ওকে টেনে নিয়ে বলল, তোমার বর অনার্স সেকেন্ড ইয়ার থেকে প্রচুর পরিশ্রম করেছে বুঝলে, যাতে করে তার লক্ষ্মী বউটার সব আবদার পূরণ করতে পারে। আমার লক্ষ্মী বউটার তো তেমন কোনো আবদারই নেই, শুধু খাওয়া ছাড়া। আমার পরিশ্রমটাকে সার্থক করতে হবে না? মিশু মেঘালয়ের চোখে চোখ রেখে বলল, তাছাড়া আর কি আবদার করব শুনি? বউদের কত রকম আবদার থাকে। যেমন? মেঘালয় মিশুকে নিয়ে খোলা আকাশের নিচে বেঞ্চিতে গিয়ে বসল। চারিদিকে গাছপালায় ঘেরা। দূর থেকে আলোর ঝলকানি এসে পড়ছে কোলের উপর। বসতে বসতে মেঘালয় বলল, রূপচর্চা, অর্নামেন্টস, আজকে এইখানে ঘুরতে যাব, কালকে ওইখানে ঘুরতে যাব, শপিংয়ের অভ্যাস তো আছেই। এগুলোর বাইরেও কত কি। মিশু বলল, এগুলোতে কি আর এমন খরচ হয়? হা হা হা। বাবু, তুমি তো ঢাকায় থাকো না, তাই জানোও না। আমার ফ্রেন্ড সার্কেলের রূপচর্চা করতে দেখে পুরো হা হয়ে গিয়েছিলাম। কেন? মেঘালয় বলল, একদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। দুপুর আমাকে কল দিয়ে বলল, মিনা বাজারের সামনে থেকে আমাকে একটু বাসায় রেখে আসবি। আমি রীতিমতো মিনা বাজারে এসে তাকে খুঁজে খুঁজে হয়রান। পরে সে বেরিয়ে এসে বলল, আমি তো ফারজানা শাকিলে ছিলাম। আমি হা হয়ে জিজ্ঞেস করলাম, সেটা আবার কি? সে বলল, মেকওভার। ফেসিয়াল ট্রিটমেন্ট করতে এসেছিলাম।
কৌতূহলবশত জানতে চাইলাম, তোদের এই রূপচর্চায় খরচ কেমন রে? সে হেসে হেসে বলল, আজকে শুধু ফেসিয়াল করেছি, ৩,০০০ লেগেছে। মেনিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, বডি ওয়াশ, ম্যাসাজ এইগুলোতে আলাদা আলাদা খরচ। এগুলোর বাইরেও কনসিলার, প্রাইমার, ফেস পাউডার সব বিদেশি প্রোডাক্ট লাগে। একটা সানস্ক্রিনের দাম ২,০০০ টাকা। ভাবা যায়? মিশু হা হয়ে শুনছিল এতক্ষণ। মেঘালয় ভ্রু নাচাতেই ও বলল, আমার এসব ভালো লাগে না। কিন্তু বডি ম্যাসাজটা কিভাবে করাই? সুরসুরি লাগে না? আমি সুরসুরি ভেঙে দিয়েছি না? খেপে গিয়ে মেঘালয়কে মাইর শুরু করে দিল মিশু। আর মেঘালয় হো হো করে হেসেই চলেছে। দোকানি খালা এসে ট্রে সামনে রেখে বললেন, মারামারি করছো কেন? মিশু মায়ের বন্ধ করে বলল, জানেন খালা, এই লোকটা এত দুষ্টু। ওনার হাড়ে হাড়ে শয়তানি কিলবিল করে। জানি জানি। এইগুলা সহ্য করো। ছেলেরা একটু দুষ্টু না হলে হয় না। মেঘালয় সুজির রসবড়া নিয়ে ১ চামচ মুখে দিয়ে বলল, ইয়াম্মি। খালা বহুদিন পর খেলাম। তুমি এটা যা বানাও না। মিশু বলল, এ মা, এগুলো তো মিষ্টি। আমিও খাব। হা করো। খাইয়ে দিচ্ছি। মিশুকে মিষ্টি তুলে খাওয়ালো মেঘালয়। খালা দোকানে ফিরে এলেন। মিষ্টি শেষ করে মেঘালয় কফিতে চুমুক দিল আর মিশু আইসক্রিম। আইসক্রিম দেখে সে কি আনন্দ মেয়েটার। ছোট ছোট আনন্দগুলোই জীবনটাকে কত উপভোগ্য করে তোলে। মেঘালয় বলল, জায়গাটা কেমন লাগছে তোমার? খুব নিরিবিলি। একটা রাত এখানে থাকতে পারলে ভালো হতো। মনে করো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছি। তুমি আমাকে কোলে নিয়ে ঘরে যাবা। নিরিবিলি দেখলেই তোমার খালি কোলে উঠে ঘরে যেতে ইচ্ছে করে, তাই না? মিশু আবারও খেপে এগিয়ে এলো। হাসি শুরু করে দিল মেঘালয়। হাসি থামিয়ে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, মিশু, তোকে খুব ভালোবাসি রে। এত কাছে থাকার পরও ইচ্ছে করে তোকে আমার বুকে পিষে ফেলি। কলিজার ভেতর ঢুকিয়ে রাখতে ইচ্ছে করে রে। তুই আমাকে রেখে ইন্ডিয়ায় গেলে আমি থাকব কি করে? গলা ধরে এলো মেঘালয়ের। আমি থাকব কি করে কথাটা শুনেই বুকের ভেতর কেমন উথাল পাথাল শুরু হয়ে গেল মিশুর। সত্যিই তো, এই মেঘালয়কে ছাড়া সে নিজেও কি থাকতে পারবে? এই মুহূর্তগুলো সবসময় হৃদয় কাঁপন ধরাবে। ইচ্ছে করবে ছুটে চলে যাই মানুষটার কাছে। কিন্তু চাইলেও আসা সম্ভব হবে না। মাঝখানে একটা সীমান্ত দুজনকে দুভাগ করে রাখবে। মিশু মেঘালয়ের শার্ট খামচে ধরল। বুকের উপর জোরে খামচে ধরতে ধরতে অনেকখানি জায়গা একেবারে দাগ করে দিল। ব্যথা পেলেও কোনো শব্দ করল না মেঘ। ভালোবাসার এই আচরগুলো অনেক শান্তি দেয়। যন্ত্রণাগুলো কমিয়ে দেয়। মিশু বিড়বিড় করে বলল, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমার কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তোমাকে আপন করে পেয়েছি। আমি দূরে সরে গেলে তুমি মরেই যাবে। মিশুকে শক্ত করে বুকে চেপে ধরল মেঘালয়। চোখে পানি এসে গেছে ওর। একই সাথে প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার আনন্দ, অন্যদিকে হারানোর ভয়ের যন্ত্রণা। ভালোবাসারা এমনই, খুব আপন করে পেলে হারানোর ভয়টা মনে চেপে বসে। মিশু বলল, আজকাল কয়েক বছর সংসার করার পর মানুষটাকে আর ভালো লাগে না, বিরক্তি এসে যায়। আমার ক্ষেত্রে আপনার এমন হবে না তো? তুমি এমনই একটা মেয়ে, যাকে শত শত বছর সামনে বসিয়ে রাখলেও বিরক্তি আসবে না মিশু। সত্যি? মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে বলল, না।
ধপ মারলাম। তোকে আমার এত বিরক্ত লাগে, ন্যাকা একটা মেয়ে। শাবনুরের মাসি, শাহতাজের চাচি, সাফা কবিরের নানি। মিশু আবারও ক্ষেপে তেড়ে এলো মেঘালয়ের দিকে। ভয়ানক রাগ দেখেই বোঝা যাচ্ছে আজকে মেঘালয়ের রক্ষে নেই। ধরতে পেলেই খবর আছে। মেঘালয় উঠে একটা দৌড় দিল। বেঞ্চের চারিদিকে দুজন মিলে দৌড় প্রতিযোগিতা চলতে লাগল। মেঘালয় চাইলেই বেঞ্চের উপর দিয়ে লাফ পারে, কিন্তু মিশু পারে না। ক্লান্ত হয়ে ঘাসের উপর বসে পড়ল মিশু। মেঘালয় পিছনে ওর কানের কাছে এসে বলল, ম্যাও। মিশু চমকে উঠল। মেঘালয় হাসতে হাসতে আবারও দৌড়। মিশু নিজেও হেসে ফেলল। কিছুক্ষণ পর মেঘালয় এসে মিশুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল ঘাসের উপরেই। মিশু মেঘালয়ের নাক টেনে ধরে বলল, এখন মারি? মিউ মিউ মিউ। মিশু হেসে মেঘালয়ের কপালে আলতো করে একটা চুমু দিল। মেঘালয় আঙুল তুলে আকাশে ঝুলতে থাকা পূর্ণিমার চাঁদটা দেখিয়ে দিয়ে বলল, দেখেছ কি অপরূপ? হুম, কি সুন্দর আলো ছড়িয়েছে। তার চেয়েও সুন্দর আলো কোনোটা জানো? কোনোটা? তুমি আমার জীবনে আলো হয়ে এসেছ। মিশু মুচকি হেসে বলল, উহু, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ আলো। মিশুর আঙুলের ফাঁকে আঙুল রাখল মেঘালয়। চাঁদের দিকে তাকিয়ে নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা শুনিয়ে যেতে লাগল মিশুকে। দুজনে গল্প করতে করতে কোনো এক কল্পলোকে হারিয়ে গেল। চারিদিকের মুগ্ধকর পরিবেশ, সবাই ওদেরকে সাহায্য করছিল জীবনটাকে নতুনভাবে উপভোগ করতে। 81 কয়েকদিন পর স্কলারশিপের চিঠি এসে গেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ। 2 মাস আগে মিশু যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু এই 2 মাসের মাঝে যে মেঘালয় জীবনে এসে সবকিছু এলোমেলো করে দেবে সেটা অজানা ছিল। এলোমেলো বলাটা অন্যায় হয়ে যাবে, সে তো জীবনে আলো হয়ে এসেছে। সেই আলো নিভিয়ে দিয়ে দূরপরবাসে চলে যাওয়াটা কতটা ন্যায়সঙ্গত হবে? ভাবতে ভাবতে মনটা উদাস লাগছে। চারিদিক থেকে শূন্যতা গ্রাস করে ফেলছে মিশুকে। বসে থাকতে না পেরে ছুটে বসার ঘরে এলো। এই ঘরে পুরো দেয়ালের একদিকে বিশাল কাচ লাগানো। বাইরে মেঘের ঘনঘটা জমতে আরম্ভ করেছে। এমন ধূসর কালো মেঘের সাথে দমকা হাওয়া দেখলে মন খারাপ হয়ে যায়। বুকের ভেতর কেমন কেমন করতে শুরু করে। মাঝে মাঝে মনে হয় মেঘ বৃষ্টির সাথে মনের একটা বিশেষ যোগসূত্র আছে। সবকিছু তোলপাড় হওয়ার মতো একটা ধাক্কা লাগে, আবার নতুন নতুন প্রেমে পড়ার স্বাদ অনুভূত হয়। মিশু জানালার কাছ ঘেঁষে বসে একমনে বাইরে তাকিয়ে আছে। কলিং বেলের শব্দ ওর কানে পৌঁছাচ্ছে না। ভীষণ রকম উদাসীনতা ভর করলে যা হয়। পুরনো স্মৃতি মনে করতে ইচ্ছে করছে, আবার নতুন স্মৃতিকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আকাশের কালো মেঘের ভেলা আরও কৃষ্ণবর্ণ ধারণ করেছে। মেঘালয় এসে পাশে দাঁড়াল। গা থেকে কোট খুলতে খুলতে বলল, অনেকক্ষণ থেকে বেল বাজাচ্ছি, শুনতে পাওনি? মিশু চমকে বলল, না তো। কখন এলেন? এইমাত্র। তোমার মন খারাপ? কারণ জানতে চাইবেন না। মন খারাপের কারণ বলাটা বিরক্তিকর। বেশ, জানতে চাইলাম না। কিন্তু মন খারাপের স্থায়িত্ব কমানোর চেষ্টা করলে কি আমার পাপ হবে? না। তবে সবসময় মন ভালো করার চেষ্টা না করাই ভালো। মাঝে মাঝে মন খারাপের দরকার আছে। বেশ, এখন বিদ্যুৎ চমকাবে। ঘরে এসো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো দেখতে ভালো লাগে।
মাঝে মাঝে কি আমাকে অসহ্য লাগে? মিশু এবার চোখ তুলে মেঘালয়ের দিকে তাকাল। একটা হাফ সিল্ক নীল রঙের শার্টের সাথে বেগুনি টাই পরেছে মেঘালয়ে। সুদর্শন যুবকের মতো লাগছে। দেখার পর নিমেষে মন ভালো হতে চাইলেও মিশু মুখ ভার করে বলল, এই মুহূর্তে অসহ্য লাগছে। আমার সামনে থেকে যান। মেঘালয় আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। মিশু নিষ্পলকভাবে বৃষ্টির ফোঁটা দেখছে। কতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে নিজেও জানে না। মেঘালয় হাত ধরে টেনে তোলার সময় ওর হুঁশ হল। রাজকন্যার হয়েছে টাকি হুম। আমার আজ খুব মন খারাপ। আর একটু খারাপ করে দেই? মিশুর উত্তরের অপেক্ষা না করে মেঘালয় ওকে কোলে নিয়ে রুমে এলো। জানালার পাশে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখন কি আমাকে সহ্য হচ্ছে? এখনো অসহ্য লাগছে। আমি চলে যাব? মেঘালয় চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিশু ওর শার্ট খামচে ধরে বলল, ভিসার সব কাগজপত্র পাঠাতে বলেছে। আমি কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। আপনি বলে দিন না আমি কি করব? পাঠিয়ে দাও। যদি না পাঠাই? তাহলে তোমাকে ইন্ডিয়ায় থাকতে দেবে না। না দিল কি আমার খুব ক্ষতি হবে? প্রত্যেকটা রাত স্বামীর বুকে মাথা রেখে ঘুমানোর চেয়ে সুখের আর কি হতে পারে? মেঘালয় মিশুর চোখের দিকে তাকাল। চোখ পাথরের মতো কঠিন। সেই পাথর ফেটে জল আসছে মনে হচ্ছে। বাবা মা সবাই মিলে বাইরে যাওয়ার সিদ্ধান্তটা মিশুকেই নিতে বলেছে। ব্যাপারটা বুঝতে অসুবিধা হল না মেঘালয়ের। ও পিছনে সরে এসে সাউন্ডবক্সে একটা গান ছেড়ে দিল। মিশু জানালার এক কোণে দাঁড়িয়ে, মেঘালয় আরেক কোণে। মিউজিকটা শুনেই মনটা কেমন করতে শুরু করেছে। এরপর বাজতে লাগল গান। স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে উকি দেয়। শিশির ভেজা মনটা আমার লুকোচুরি খেলে নীলিমায়। যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়োই। হৃদয় সুখের অনুরণ। ভাবে মন অকারণ সারাক্ষণ। অনুভবে সুখের আলোড়ন। গান বেজে চলেছে। মিশু অস্থির হয়ে বলল, গানটা শুনে নস্টালজিক হয়ে যাচ্ছি। কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি তখন ক্লাস 4-5-এ পড়ি, রেডিওতে বারবার গানটা বাজত। প্রতিদিন রাত 11টা থেকে 12টায় আম্মু গানটা শুনত। আমি আম্মুর পাশে শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। কি অদ্ভুত সব স্মৃতি। মেঘালয় অবাক হওয়ার ভান করে বলল, তাই? মিশু বলল, হুম। আমার আপুর একটা বাটন ফোন ছিল, সেটা নিয়ে মাঝে মাঝে ইয়ারফোনে গানটা শুনতাম আর ধানক্ষেতের পাশে বসে হাওয়া খেতাম। সেই ছোট্টবেলা, সেই সোনালি স্মৃতি। বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। হুম। আমার টিনেজের গান এটা। একদিন কক্সবাজার থেকে আসার পথে পুরো রাস্তাটাই এই গান শুনতে শুনতে এসেছি। মিশু কাছে এসে মেঘালয়ের হাত ধরে বলল, স্মৃতি এত পোড়ায় কেন? স্মৃতিগুলো সুন্দর তবুও বুকটা খান খান করে। ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। আর আমাকে কোনো স্মৃতিতে বাঁধলে? আমাকে মনে পড়ার মতো স্মৃতি কি মগজে একটাও নেই? মিশু খপ করে মেঘালয়ের বাহু চেপে ধরে ওকে ঝাপটে ধরল। তারপর শুরু করল আবারও ফুপিয়ে ফুপিয়ে কান্না। মেঘালয় এটুকু বেশ ভালো করেই জানে যে এই মেয়েটাকে একা কিছুতেই ছাড়া যাবে না। তবুও সে যদি যেতে চায়, বাধা দিল হয়তো কষ্ট পাবে। কাজেই এমন কিছু করা দরকার যাতে মেঘালয়কে রেখে দূরে যাওয়ার ভূতটা একেবারেই মাথা থেকে দূর হয়ে যায়। এই জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ হচ্ছে একটা ট্যুর। ঘুরতে গেলে 3 দিন একসাথে কাটানোর পর এত বেশি মায়া জন্মে যাবে যে আর দূরে যাওয়ার কথা ভাবতেও পারবে না মিশু। মেঘালয় মিশুর মুখ তুলে বলল, শরীর ভালো লাগছে?
হ্যাঁ, শুধু মনটাই খারাপ। ঘুরতে যাবা? মিশু চোখ তুলে তাকানো মাত্রই ফিক করে হেসে ফেলল। ওর হাসির কারণ বুঝতে না পেরে মেঘালয় হতভম্ব হয়েছে রইল ওর দিকে। মিশু বলল, এই ঝড় বৃষ্টিতে কোথায় যাব আবার? মেঘালয় বলল, রাতের বাসে। ঝুম বৃষ্টিতে, অন্ধকার বাসে তুমি আর আমি। শিরশির করে হাওয়া এসে কানে লাগবে। পানির ঝাপটায় গা ভিজে যাবে তোমার। তুমি হন্তদন্ত হয়ে জানালা লাগাতে গিয়ে হাতে ব্যথা পাবে। তারপর আমি জানালা লাগিয়ে দিয়ে আমার বুকের ভেতর শক্ত করে তোমাকে চেপে ধরব। তুমি নড়াচড়া করবা, আমি আরো শক্ত করে চেপে ধরব। বুকের সাথে পিষে ফেলব তোমাকে। মিশু ইতিমধ্যে কল্পনার রাজ্যে হারিয়ে গেছে। মেঘালয়ের বলার যা ভঙ্গি, শুনলেই মনের ভেতর আগডুম বাগডুম বাজতে শুরু করে। ইস, কখন যাব বেড়াতে? মেঘালয় হাসতে হাসতে বলল, দাঁড়াও টিকিট বুকিং দিই। 82। অফিসের কাজগুলো গোছানোর জন্য অফিসে গেছে মেঘালয়ে। মিশু বাসায় বসে ব্যাগ গোছাচ্ছে। এখন ওর মন বেশ ফুরফুরে। স্কলারশিপ, ভিসা দূরে যাক, আগে ট্যুর দিয়ে আসি। মেঘালয়ের সাথে ঘুরতে যাওয়া মানেই একটা কল্পনার রাজ্যে প্রবেশ করা। সেই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার মানেই হয় না। কলিং বেল বেজে উঠলে দৌড়ে দরজা খুলতে গেল মিশু। মেঘালয় ভেতরে ঢুকতেই মিশু হাত বাড়িয়ে কোলে ওঠার বায়না ধরল। মেঘালয় ওকে সরিয়ে দিয়ে সোজা রুমে গিয়ে ঢুকল। মিশু মুখ কালো করে পিছু পিছু ছুটল ওর। এসে দেখল মেঘালয় টাই খুলে রেখে বাথরুমে ঢুকে পড়েছে। মিশু কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মন খারাপ হয়ে যাচ্ছে। মেঘালয় বাসায় ফিরে একটা কথাও বলল না। মিশু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসল। মেঘালয় তোয়ালে চাইলে তোয়ালে হাতে ছুটে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়াল মিশু। কিন্তু তোয়ালে নিয়ে গা মুছে মেঘালয় বেরিয়ে এলো বাথরুম থেকে। একবার মিশুর সাথে কথাও বলল না। মিশুর কান্না এসে যাচ্ছে। মেঘালয় তোয়ালে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেল। মিশু থ হয়ে বসে পড়ল মেঝের উপর। এই লোকটা আজ এমন কেন করছে? তোয়ালে ছুঁড়ে মারার অভ্যাস তো কখনোই ওনার ছিল না। এই কয়েক ঘন্টায় কিছু হয়েছে বোধহয়। মেঘালয়ের গলা শোনা গেল, মিশু, এই মিশু। মিশু ছুটে এলো খাবার টেবিলে। মেঘালয় টেবিলে বসে আছে। মিশুকে দেখে বলল, বসো। খিদে পেয়েছে অনেক। মিশু ভয়ে ভয়ে সামনের চেয়ারটায় বসে পড়ল। কোনো কথা না বলে প্লেটে খাবার তুলে দিল। মেঘালয় খাবার খাওয়ার সময়ও কোনো কথা বলল না। মিশু বারবার ভয়ে ভয়ে চোখে তাকাচ্ছিল ওর দিকে। কিন্তু মেঘালয়ের কোনো ভাবান্তর নেই। সে দিব্যি খেয়েই চলেছে। খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। অথচ প্রতিদিন মিশুর খাওয়া শেষ না হলে হাতও ধোয় না সে। মিশু মুখ কাচুমাচু করে তাকাচ্ছে। আর খেতে পারল না ও। মেঘালয় জামাকাপড় বদলে চুল আঁচড়াচ্ছে। মিশু দরজায় দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার? কই কিছু না তো। আপনি কি আমার উপর রেগে আছেন? রেগে থাকব কেন, আজব তো। হঠাৎ আপনার সবকিছু বদলে গেছে। আরে পাগলি মেয়ে, কিছু হয়নি আমার। মেঘালয় ঘড়ি হাতে পড়ে ওয়ালেট খুঁজতে লাগল। মিশু সেটা এগিয়ে দিতেই মেঘালয় বলল, থ্যাঙ্কস। তারপর রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য মাত্রই পা বাড়িয়েছে, এমন সময় মিশু ওর পিঠে শার্ট খামচে ধরল। মেঘালয় পিছন ফিরে বলল, কি? মিশু অনেক জোরে খামচে ধরে শার্ট ছিঁড়ে নিতে চাইল। মেঘালয় ওর দিকে হাত বাড়াতেই মিশু ওর বুকে ঢলে পড়ল।
কাঁদো কাঁদো স্বরে বলল, কি হয়েছে আপনার? আমি কি কিছু করেছি? আমাকে এভয়েড করছেন কেন আপনি? মেঘালয় মিশুর মুখটা তুলে ধরে বলল, না রে পাগলি, এভয়েড করছি না। আমি একটু ঝামেলায় আছি। প্রচুর টেনশন হচ্ছে আমার। কেন? আমি ছোট বলে আপনার টেনশনের কারণ শুনতে পারি না? ছোট বড় ব্যাপার নয়। বললে তুমিও টেনশন করবে তাই বলতে চাই না। আমার আচরণে কষ্ট পেলে সরি। হ্যাঁ, সরি বলতে হবে না। শুধু বলুন না কেন এমন করছেন? কিছু হয়নি রে পাগলি। আমি আরেকবার বাইরে যাব। এসে কথা হবে কেমন? মেঘালয় মিশুর হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। মিশু মৃদু স্বরে বলল, আমরা আজকে ঘুরতে যাব না? মেঘালয়ের স্পষ্ট গলা শোনা গেল, না। থ মেরে বিছানার উপর বসে পড়ল মিশু। মেঘালয়ের কি হতে পারে সেটা ভেবে অস্থির হয়ে উঠল। 83 মেঘালয় অনেক রাত করে বাসায় ফিরল। মিশু ঘুমিয়ে পড়েছিল। মেঘের পায়ের শব্দে ঘুম ভেঙে গেল ওর। মেঘালয়ের চেহারায় এখনো দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কোনো কথা না বাড়িয়ে খাবার নিয়ে এলো মিশু। মেঘালয় গোসল সেরে খালি গায়ে রুমে এসে বসেছে। মিশু এসে ওর মুখের সামনে ভাত তুলে দিল। খেতে মোটেও ইচ্ছে করছে না, কিন্তু মুখে তুলে দেয়া ভাত সরাতে পারল না মেঘালয়। খাবার মুখে নিয়ে বলল, তুমি খেয়েছ? না। কেঁদে চোখ ফুলিয়েছ কেন? কে বলল আপনাকে? আমি কি কানা? আপনি মেঘালয়। মেঘালয় হেসে বলল, টেনশন করো না। আসলে আমার ব্যবসার অবস্থা ভয়াবহ খারাপ। 6 লাখ টাকার হিসেব মেলাতে পারছি না। একার প্রচেষ্টায় ব্যবসাটাকে এতদূর নিয়ে এসেছি। 6 লাখ টাকা গরমিল হওয়া মানে কতটা লস বুঝতে পারছো তুমি? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হুম। কি করে হলো এমন? গত 2 মাস আমি ব্যবসায় মনোযোগ দিতে পারিনি। নিজে অফিসে যাইওনি, খোঁজও নেইনি। আমার উদাসীনতার কারণেই এই অবস্থা। ইস, আমি আপনার জীবনে এসেই যত ঝামেলা পাকিয়েছি তাই না? এরকম ভেবো না। আমার উচিত ছিল বিজনেসে সময় দেয়া। কিন্তু তোমাকে পেয়ে পুরো দুনিয়া ভুলে গিয়েছিলাম আমি। মিশু মাথা নিচু করে মেঝের দিকে তাকালো। বিয়ের পর থেকে প্রত্যেকটা কাজের জন্য ওর নিজেকে অপরাধী মনে হতো। এমনকি বিয়েটাও ওর ভুলের জন্যই হয়েছে। সব সময় ওর জন্য এত ঝামেলা লেগে থাকে যে ওর নিজেকে শনি মনে হয়। মেঘালয় বলেই এত কিছু সামলে নিয়ে ওকে ভালোবাসে। অন্য কেউ হলে তো রাগে কবেই ছেড়ে চলে যেত। মিশুর কাচুমাচু করা মুখটা দেখে মেঘালয় বলল, অমনি গাল ফোলানো শুরু করলে? বলেছি তো তোমার মন খারাপ করার মতো কিছু হয়নি। আমাকে সময় দাও, আমি সবকিছু গুছিয়ে ফেলব। মিশু মেঘালয়ের মুখে ভাত তুলে দিয়ে বলল, খেয়ে নিন। মেঘালয় মিশুকে খেতে বললে মিশু দুবার খাবার মুখে দিল। হাত ধুয়ে এসে জানালার গ্রিল ধরে দাঁড়ালো মিশু। মেঘালয় ভেজা চুল হাত দিয়ে আছড়ে বিছানায় গিয়ে বসল। খুব মনোযোগ দিয়ে ল্যাপটপ ও ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে লাগল। ওকে এই মুহূর্তে বিরক্ত করার বিন্দুমাত্র ইচ্ছে করছে না। নিঃশব্দে বেলকুনিতে এসে দাঁড়ালো মিশু। মাথায় নানান আজগুবি চিন্তাভাবনা আসছে। মেঘালয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকেই একদিন ভালো সময় কাটালে পরের দিন একটা বিপদ ঘটবেই। একদিন দুজনে রোমাঞ্চ করলে পরের দিন একটা ঝামেলা এসে দুজনের মাঝে বাগড়া দিবেই। কেন এই অসঙ্গতি? মিশুর নিজেকে তুচ্ছ ও নর্দমার মতো লাগছে। এই মানুষটা ওর জন্য অনেক ছাড় দিয়েছে। দুজনকে পাশাপাশি দাঁড়ালে মোটেও মানাতো না। সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাতটা শক্ত করে ধরেই রেখেছে।
আকর্ষণ করার মতো সৌন্দর্য মিশুর চেহারায় ছিল না। কেবল কথা বলে একটা মানুষকে এতটা আপন করে নেয়াটা মেঘালয়ের দ্বারাই সম্ভব। ভালোবাসা না থাকা সত্ত্বেও ওই মানুষটা বাসর ঘরের প্ল্যান করেছে, এতগুলো মানসিক চাপ সামলে নিয়েও মিশুর মন ভালো করে দেওয়ার চেষ্টা করেছে। মেঘালয়ই একমাত্র মানুষ যে কিনা মানসিক অবস্থা যত খারাপই হোক, কখনো মিশুকে তুচ্ছ করেনি। অবহেলাটা মিশুর দিক থেকেই এসেছিল। ডিভোর্সের প্রস্তাব মিশুই দিয়েছিল, তখনও মেঘালয় মিশুকে ভালোবাসত না। ও কেবল ভেবেছিল মিশুকে ছেড়ে দিল মানসিক ডিপ্রেশনে মেয়েটা সুইসাইড করবে। একের পর এক ধাক্কা সামলে নিতে পারবে না। তার চেয়ে আমি বরং ওর পাশে থেকে ওকে উৎসাহ দেই, একটা নতুন জীবন শুরু করি। এই মেঘালয়ই তো বুকে আগলে রেখে প্রত্যেকটা রাত মিশুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ভালোবাসার নতুন সব রাজ্য ঘুরিয়ে এনেছে। কেয়ারনেসের দিক থেকেও বিন্দুমাত্র কমতি ছিল না। সত্যিকার ভালোবাসা তো এটাই, যে ভালোবাসায় নিজেকে পরিপূর্ণ মনে হয়। ভাবতে ভাবতে চোখ অশ্রুতে ভরে গেল। মেঘালয়ের এই কঠিন সময়ে ওর পাশে থাকা উচিত। ওকে ফেলে বিদেশে যাওয়াটা চরম স্বার্থপরতা হয়ে যাবে। তাছাড়া মেঘালয় নিজেও মিশুকে ছাড়তে চায় না। এ অবস্থায় কি করা উচিত ওর? স্কলারশিপের চিন্তাটা বাদ দিয়ে দেয়াই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। দূরে সরে গেলে মানুষটা অনেক কষ্ট পাবে। এমন সময় কাঁধে কেউ হাত রাখল। মুখ ঘুরিয়ে মেঘালয়কে দেখে কান্না বেড়ে গেল মিশুর। মেঘালয় বলল, কি হয়েছে? আমার জন্য আপনার এত সমস্যা হয়? আমার কি করা উচিত বুঝতে পারছি না। তোমার এখন ঘুমানো উচিত। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়ো। আপনাকে একটা কথা বলবো, রাখবেন? কি? আমি আপনার সেবা করতে চাই। সেই সুযোগটুকু আমাকে দেবেন? মেঘালয় ভ্রু কুঁচকে বলল, কিরকম? এই ধরুন, আপনার মাথায় তেল মালিশ করে আপনাকে ঘুম পাড়িয়ে দিই? আপনার হাত পা টিপে দেই? হা হা হা। তোমার যা ছোট ছোট হাত। ছোট ছোট হাত তো কি হয়েছে? আমি আপনার অল্প একটু সেবা করি? হা হা হা। করলে একটু বেশি করেই করো। অল্প একটু কেন? না, আমি অল্প একটুই করব। দি। আচ্ছা, আসো। মেঘালয় বিছানায় এসে শুয়ে পড়ল। মিশু তেল নিয়ে এসে ওর মাথায় মালিশ করতে করতে বলল, আপনার অনেক টেনশন তাই না? মেঘালয় সহজ হওয়ার চেষ্টা করে বলল, আরে না, তোমার মতো ছোট্ট একটু টেনশন। আমার এখন কি করা উচিত বলুন তো? আমি না বুঝতে পারছি না। তোমার যা ইচ্ছে হবে সেটাই করবে। মিশু বলল, সবসময় যা ইচ্ছে হবে তাই করা যায় না। যা করা উচিত তাই করতে হয়। মেঘালয় মাথা তুলে মিশুর দিকে তাকাল। বাব্বা, মিশু দেখছি বড় হয়ে গেছে। যা করা উচিত এমনভাবে বলল যেন কত দায়িত্বশীল হয়ে গেছে। ওর মুখ দেখে মায়া লাগছে মেঘালয়ের। মিশু বলল, ছোটবেলা থেকেই আমার দেশের বাইরে পড়তে যাওয়ার ইচ্ছে ছিল, মানছি। আপনাকে রেখে যেতে হবে এমন জানলে আমি এরকম ইচ্ছে করতাম না। মেঘালয় মিশুর হাত ধরে টেনে নিয়ে বলল, আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ো। চিন্তাটা স্কিপ করে দাও। কতক্ষণ চলবে এভাবে? একটা সিদ্ধান্তে তো আসতে হবে। তুমি কি চাও? মিশু মাথাটা দুদিকে নাড়িয়ে বলল, বুঝতে পারছি না। মেঘালয়ের নিজেরও চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করে কোনো ফল হবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এখন ঘুম দরকার। মেঘালয় মিশুকে কাছে টেনে নিয়ে বলল, তাহলে চিন্তাটা আপাতত স্কিপ করে রাখো। ওটা পাঠকের উপর ছেড়ে দাও। তারা তোমাকে বিদেশ যেতে বললে যাও।
আমার সাথে থাকতে বলে থাকো। এখন আপাতত আমার বুকে মাথা রেখে ঘুমোও তো পাগলি। চলবে।